প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যামব্রিয়ান ডিজিটাল ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাজহারুল আনোয়ার, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। আমার আজকের আলোচনার বিষয় হলো একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র। এই বিষয়ে আমরা এর আগে আলোচনা করেছিলাম গুণগত রসায়ন অধ্যায়ের পঞ্চম পর্ব। সেই পর্বে আমরা দেখেছিলাম পলির বর্জন নীতি, আউফবাউ নীতি, পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আজ তাহলে আমরা আলোচনা করি গুণগত রসায়ন অধ্যায়ের ষষ্ঠ পর্ব। আজকের এই পর্বের আলোচনা শেষে তোমরা যা অর্জন করবে তা হলো, প্রথমত হুন্ডের নীতি ব্যাখ্যা করতে পারবে, দ্বিতীয়ত পরমাণুতে এবং আয়নে বিজোড় ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে পারবে, তৃতীয়ত ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসসমূহ লিখতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা দেখি হুন্ডের নীতি কি। হুন্ডের নীতি হলো কোনো উপস্তরের সমান শক্তি সম্পন্ন প্রতিটি অরবিটাল একটি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অরবিটালে ইলেকট্রন জোড়বদ্ধ অবস্থায় থাকতে পারে না। আমরা জানি যে কোনো কোনো উপস্তরে একাধিক অরবিটাল থাকে। আসলে শুধুমাত্র এস উপস্তর ছাড়া আর সবকটি উপস্তরেই একাধিক অরবিটাল আছে। পি উপস্তরে 3টি, ডি উপস্তরে 5টি এবং এফ উপস্তরে 7টি। যেহেতু এস উপস্তরে মাত্র একটি অরবিটাল রয়েছে, এজন্য এস উপস্তরের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য হবে না। অর্থাৎ এস উপস্তরের ক্ষেত্রে আমরা হুন্ডের নীতি প্রয়োগ করব না, প্রয়োজন হবে না। আর পি উপস্তর, ডি উপস্তর এবং এফ উপস্তরের ক্ষেত্রে 3টি, 5টি বা 7টি যে কটি অরবিটাল থাকুক, ইলেকট্রন যদি একাধিক থাকে তাহলে প্রথমে প্রত্যেকটি অরবিটালে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে। তারপরে আরও ইলেকট্রন যদি অবশিষ্ট থাকে শুধুমাত্র, তাহলে প্রত্যেকটি অরবিটালে আবারও একটি করে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা কয়েকটি উদাহরণ দেখার চেষ্টা করি। প্রথমেই কার্বনের ইলেকট্রন বিন্যাস। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, কাজেই 6টি ইলেকট্রন রয়েছে। শুরুতে 1s অরবিটালে 2টি ইলেকট্রন, তারপর 2s অরবিটালে 2টি ইলেকট্রন, তারপরে অবশিষ্ট থাকছে 2টি ইলেকট্রন। আউফবাউ নীতি অনুযায়ী এই 2টি ইলেকট্রন প্রবেশ করার কথা 2p উপস্তরে, কিন্তু 2p উপস্তরে রয়েছে 3টি অরবিটাল, আর এই 3টি অরবিটালের শক্তি সমান। কাজে এখানে এসে আমাদেরকে হুন্ডের নীতি প্রয়োগ করতে হবে। এখানে যা হতে পারত, 2px অরবিটালে 2টি ইলেকট্রনই প্রবেশ করতে পারত, কিন্তু হুন্ডের নীতি অনুযায়ী এটি সম্ভব নয়। কারণ হুন্ডের নীতি অনুযায়ী প্রথমে 2px অরবিটালে একটি, তারপর 2py অরবিটালে একটি, তারপরে আরও ইলেকট্রন অবশিষ্ট থাকলে 2pz অরবিটালে একটি, এবং এরপরে আবারও 2px, 2py, 2pz প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন প্রবেশ করতে পারত। এখন 2p উপস্তরের জন্য আমাদের ইলেকট্রন রয়েছে মাত্র 2টি। কাজেই এই 2টি ইলেকট্রনই 2টি অরবিটালে পৃথকভাবে প্রবেশ করবে। 2টি অরবিটালকে এই 2টি ইলেকট্রনই পৃথকভাবে দখল করে রাখবে। অর্থাৎ আমরা যে ইলেকট্রন বিন্যাসটি এখন লিখলাম, এটি হুন্ডের নীতি অনুযায়ী সম্ভব নয়। তাহলে সঠিক ইলেকট্রন বিন্যাস কি হবে? সঠিক ইলেকট্রন বিন্যাস হবে এমন, অর্থাৎ 1s অরবিটালে 2টি ইলেকট্রন, 2s অরবিটালে 2টি ইলেকট্রন, আর এরপর 2px অরবিটালে একটি এবং 2py অরবিটালে একটি ইলেকট্রন, আর 2pz অরবিটাল খালি থাকবে। অনুরূপভাবে আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখতে পারি। 1s অরবিটালে 2টি ইলেকট্রন, 2s অরবিটালে 2টি ইলেকট্রন, 2px, 2py, 2pz প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন, মোট 7টি ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনের ঠিক পরের মৌল অক্সিজেন, তার ইলেকট্রন বিন্যাস কেমন হবে? আমরা জানি যে নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনে মাত্র একটি ইলেকট্রন বেশি রয়েছে। এই একটি ইলেকট্রন এখন কোন অরবিটালে প্রবেশ করবে? আমরা দেখি সে কোন অরবিটালে প্রবেশ করে। সে প্রবেশ করেছে 2px অরবিটালে।
অবশ্যই আগেকার ইলেকট্রনটি যে স্পিনে প্রবেশ করেছে সর্বশেষ ইলেকট্রনটি তার বিপরীতমুখী স্পিনে প্রবেশ করেছে। আমরা আগে থেকেই জানি যে একটি অরবিটালে যে দুটি ইলেকট্রন থাকবে তাদের স্পিন বিপরীতমুখী হতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইলেকট্রন বিন্যাসগুলো আমরা আরেকবার দেখি। কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা যদি লিখি 1s2 2s2 2px2 2py0 2pz0 তাহলে এটি ভুল হবে। আমাদেরকে অবশ্যই লিখতে হবে 1s2 2s2 2px1 2py1 2pz0। অনুরূপভাবে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমাদেরকে লিখতে হবে 1s2 2s2 2px1 2py1 2pz1। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস তেমনি আমরা লিখব 1s2 2s2 2px2 2py1 2pz1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, হুন্ডের নীতি অনুযায়ী পরমাণুর ইলেকট্রন বিন্যাস কেমন হয় আমরা দেখলাম। এবার তাহলে আমরা একটু দেখি যে পরমাণুতে বিজোড় ইলেকট্রনের সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। আসলে আমরা আউফবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস লেখার পরে যে উপস্তরগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে সেগুলোতে কোনো বিজোড় ইলেকট্রন থাকার কোনো সুযোগ থাকবে না। শুধুমাত্র যে উপস্তরগুলো অপূর্ণ আছে সেগুলোতেই বিজোড় ইলেকট্রন থাকতে পারে। কাজেই আউফবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস লেখার পরে যে উপস্তরগুলো অপূর্ণ সে উপস্তরগুলোর বিন্যাসকে আমরা বিস্তারিতভাবে লিখতে পারি, আর এতেই আমরা সরাসরি বিজোড় ইলেকট্রনের সংখ্যা পেয়ে যাব। যেমন আয়রন পরমাণু, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। এখানে লক্ষ্য করো 3d6 অর্থাৎ 3d উপস্তর অপূর্ণ, কারণ 3d উপস্তরে 10টি ইলেকট্রন থাকা সম্ভব, কিন্তু এখানে আছে 6টি। এছাড়া আর কোনো উপস্তরই অপূর্ণ নেই, কাজেই সেগুলোতে কোনো বিজোড় ইলেকট্রন থাকারও কোনো সুযোগ নেই। কারণ যখনই অরবিটাল পূর্ণ থাকে তখনই অরবিটালে 2টি ইলেকট্রন থাকে। কাজেই উপস্তর যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাহলে উপস্তরে অবশ্যই জোড় সংখ্যক ইলেকট্রন থাকবে। এই 3d6 এই বিন্যাসটিকে আমরা এবার হুন্ডের নীতি অনুযায়ী ভেঙে দেখার চেষ্টা করি যে এখানে ডি উপস্তরের কোন অরবিটালে কয়টি ইলেকট্রন থাকছে। 3d6 এটিকে ভেঙে দেখলে এমন হবে 3dxy2 3dyz1 3dxz1 3dx2y2 1 3dz2 1। এখানে বিজোড় ইলেকট্রনগুলোকে লেখা হয়েছে লাল কালিতে। আমরা সরাসরি বিজোড় ইলেকট্রনের সংখ্যা পেয়ে যাচ্ছি। এখানে 4টি বিজোড় ইলেকট্রন রয়েছে। 3dxy অরবিটালে 1 জোড়া ইলেকট্রন রয়েছে, অর্থাৎ আয়রন পরমাণুতে বিজোড় ইলেকট্রনের সংখ্যা 4। এবার আমরা দেখি ফেরিক আয়ন, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d5। 1s2 থেকে শুরু করে 3p6 পর্যন্ত উপস্তরগুলো পূর্ণ, শুধুমাত্র 3d উপস্তর এখানে অপূর্ণ। কাজেই এটিকে আমরা ভেঙে দেখি কোন অরবিটালে কয়টি ইলেকট্রন রয়েছে। 3dxy1 3dyz1 3dxz1 3dx2y2 1 3dz2 1, অর্থাৎ 3d উপস্তরের প্রত্যেকটি অরবিটালে একটি করে ইলেকট্রন রয়েছে। কাজেই এখানে বিজোড় ইলেকট্রনের মোট সংখ্যা হলো 5। তাহলে বিজোড় ইলেকট্রনের সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় আমরা দেখলাম। আমাদের আর একটা বিষয় মনে রাখতে হবে, এখানে ফেরিক আয়নের ইলেকট্রন বিন্যাসে আমরা লিখেছি 3d5, কিন্তু আমরা জানি যে আয়রন পরমাণুতে ইলেকট্রন সর্বশেষ প্রবেশ করে 3d উপস্তরে, অর্থাৎ আয়রন পরমাণু যখন আয়নিত হবে সাধারণভাবে এই 3d উপস্তর থেকেই ইলেকট্রন চলে যাওয়ার কথা। তাহলে কেন এখানে 4s-এ কোনো ইলেকট্রন নেই? 3d উপস্তরে কেন 5টি ইলেকট্রন রয়ে গেল? উত্তর হলো, যখন
ডি উপস্তরে ইলেকট্রন প্রবেশ করে তখন বাইরের এস উপস্তরের ইলেকট্রনকে এটি বিকর্ষণ করে। অর্থাৎ ডি উপস্তরে ইলেকট্রন প্রবেশ করার পরপরই বাইরের এস উপস্তরের ইলেকট্রনগুলোকে ডি উপস্তরের ইলেকট্রনগুলো বিকর্ষণ করতে শুরু করে। আর এ কারণে এ ধরনের পরমাণুগুলো যখন আয়নিত হয় তখন বাইরের এস উপস্তর থেকেই ইলেকট্রন আগে চলে যায়। অর্থাৎ আয়রন যখন 3টি ধনাত্মক চার্জ অর্জন করবে বা 3টি ইলেকট্রন ছেড়ে দেবে তখন প্রথমে 4s অরবিটাল থেকেই 2টি ইলেকট্রন চলে যাবে আর তারপরে 3d উপস্তর থেকে একটি ইলেকট্রন যাবে। এই কারণেই ফেরিক আয়নের ইলেকট্রন বিন্যাস আমরা 3p6 এর পরে 3d5 দেখতে পাই। এখানে কিন্তু 4s উপস্তরে কোনো ইলেকট্রন থাকছে না। এই বিষয়টি একটু ভালোভাবে মনে রাখতে হবে আমাদের, তাহলে ভবিষ্যতে অনেক কিছুতেই সুবিধা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা হুন্ডের নীতি সম্পর্কে জানলাম, পরমাণুতে আর আয়নে কিভাবে বিজোড় ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করা যায় তা দেখলাম। এবার আমরা একটু দেখি যে ইলেকট্রন বিন্যাসে কি কি ধরনের ব্যতিক্রম থাকতে পারে। আসলে সব কয়টি ব্যতিক্রম আমরা আজকেই দেখব না, আজকে আমরা শুধু একটি ব্যতিক্রম দেখব, সেটি হলো ডি উপস্তরের বিন্যাসে ব্যতিক্রম। ডি উপস্তরে যখন 10টি ইলেকট্রন থাকে তখন ডি উপস্তরের প্রত্যেকটি অরবিটালেই এক জোড়া করে ইলেকট্রন থাকে, আর যখন ডি উপস্তরে 5টি ইলেকট্রন থাকে তখন প্রত্যেকটি অরবিটালেই একটি করে ইলেকট্রন থাকে। এই ডি উপস্তরে যখন 10টি ইলেকট্রন থাকে তখন ডি উপস্তর পূর্ণ থাকে, আর যখন 5টি ইলেকট্রন থাকে তখন সেটি অর্ধপূর্ণ। ডি উপস্তরের ক্ষেত্রে পূর্ণ এবং অর্ধপূর্ণ এই দুটি অবস্থাই বেশ স্থিতিশীল, আর এজন্য পরমাণুগুলো সাধারণভাবে চেষ্টা করে যাতে তাদের ডি উপস্তর স্থিতিশীল হয়। ডি উপস্তর চেষ্টা করে আশপাশ থেকে একটি ইলেকট্রন নিয়ে হলেও এই স্থিতিশীল অবস্থা অর্জন করার। আর এর জন্য সাধারণত তারা নিকটবর্তী এস উপস্তর থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ নিকটবর্তী এস উপস্তর থেকে একটি ইলেকট্রন আমরা বলতে পারি ছিনিয়ে নিয়ে যায়। এই ছিনিয়ে নিয়ে হলেও নিজেকে পূর্ণ অথবা অর্ধপূর্ণ করার চেষ্টা করে। যেমন যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস হয় 3d4 4s2, তাহলে 4s থেকে 3d উপস্তর একটি ইলেকট্রন নিয়ে যায়, তাতে বিন্যাস দাঁড়ায় 3d5 4s1। আর যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস হয় 3d9 4s2, তাহলে এই অবস্থায় থাকতে পারে না, ডি উপস্তর এখানে এস উপস্তর থেকে একটি ইলেকট্রন নিয়ে যায়, তাতে ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 3d10 4s1। তাহলে এই ব্যতিক্রম অনুযায়ী ক্রোমিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2, তাহলে এটি শুদ্ধ হবে না। আমাদেরকে অবশ্যই লিখতে হবে সঠিক ইলেকট্রন বিন্যাসটি, অর্থাৎ 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। এখানে 3d উপস্তর 4s উপস্তর থেকে একটি ইলেকট্রন নিয়ে অর্ধপূর্ণ হয়েছে, আর তাতে সে স্থিতিশীলতা অর্জন করেছে। তেমনি কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2, এটি স্বাভাবিক নিয়মে হওয়ার কথা ছিল, কিন্তু এটি না হয়ে ইলেকট্রন বিন্যাস হয় এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। অর্থাৎ 3d উপস্তর এখানেও 4s উপস্তর থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে পূর্ণ ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, আর সেই সাথে অর্জন করেছে স্থিতিশীলতা। তবে এই ইলেকট্রন বিন্যাস সাধারণত আয়নের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটি শুধু পরমাণুর ক্ষেত্রেই প্রযোজ্য। শিক্ষার্থী বন্ধুরা,
আমাদের আজকের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে তোমাদের জন্য একটি মূল্যায়নমূলক প্রশ্ন। ক্রমিক আয়নে বিজোড় ইলেকট্রনের সংখ্যা কত? খুব সহজ ব্যাপার। আমরা যদি ক্রমিক আয়নের ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে এখানে 21টি ইলেকট্রন রয়েছে। 1s2 থেকে 3p6 পর্যন্ত আমরা জানি 18টি ইলেকট্রন থাকবে, কাজেই আর মাত্র 3টি ইলেকট্রন। এই 3টি ইলেকট্রন অবশ্যই 4s অরবিটালে প্রবেশ করবে না, কারণ ক্রোমিয়ামের ইলেকট্রন প্রথম চলে যাবে 4s অরবিটাল থেকে, অর্থাৎ 3টি ইলেকট্রন থাকবে 3d উপস্তরে। যেহেতু ডি উপস্তরে 5টি অরবিটাল রয়েছে, কাজেই এই 5টি অরবিটালের মধ্য থেকে 3টি অরবিটালে 3টি বিজোড় ইলেকট্রন থাকবে, অর্থাৎ ক্রমিক আয়নে বিজোড় ইলেকট্রনের সংখ্যা হবে 3। মূল্যায়নের পরে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ। ফেরাস এবং ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস এক হবে কি? কেন? এখানে লক্ষ্য করো, ফেরাস এটি একটি আয়ন, ক্রোমিয়াম এটি কিন্তু পরমাণু। দুটিরই ইলেকট্রন বিন্যাসের নিয়ম তোমাদের জানা হয়ে গেছে, কাজেই সেই নিয়ম ব্যবহার করে তোমরা দুটিরই ইলেকট্রন বিন্যাস লিখবে আর তারপরে ব্যাখ্যা করবে যে দুটির ইলেকট্রন বিন্যাস এক কিনা। যদি এক হয় কেন, যদি এক না হয় তাহলে তাও কেন। আশা করি তোমরা এই সমস্যাটার সমাধান করে তোমাদের নিজ নিজ শিক্ষককে দেখাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হলো। আবার তোমাদের সাথে দেখা হবে এই অধ্যায়েরই অন্য কোনো অংশ নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদেরকে জানাতে পারো। আমরা পরবর্তী কোনো আলোচনা অনুষ্ঠানে চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।